আফিফ নিজের চুল রাহার হাত থেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু রাহা ছাড়ছেই না। ক্লান্ত হয়ে সে বিবশ মুখে বসে পড়ে আর চেষ্টা করে না রাহার হাত থেকে নিজের পছন্দের চুলগুলোকে মুক্ত করতে। রাহা এতক্ষণ আফিফের প্রতিহত করার প্রচেষ্টা দেখে বেশ মজা পাচ্ছিল। যেই আফিফ প্রচেষ্টা করা ছেড়ে দিল, রাহার মজায়ও যেন কেউ এক মুঠো ছাই ছিটিয়ে দিল। রাহা আপনা আপনি আফিফের চুল ছেড়ে দেয়, তারপর একসাথে বেশ কয়েকবার চোখের পলক ঝাঁপিয়ে আফিফকে দেখতে থাকে। সাদা শার্টের হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো। রাহার সাথে হুড়োহুড়ি করতে গিয়ে বেচারা বেশ ঘেমে গিয়েছে, যার দরুন কপাল বেয়ে ঘাম চুইয়ে চুইয়ে গলার নিচে চলে যাচ্ছে। গলার দিকে তাকাতেই রাহার কি জানি একটা হলো, সে ঘুরে চলে যায়। বিশেষ করে আফিফের অ্যাডামস অ্যাপেলের দিক থেকে তার নজর পড়তে তার শরীরে এক শিহরণ বয়ে যায়। সে অনুভব করে আফিফ লোকটা ভীষণ সুন্দর, সেটা তার মন হোক বা শরীর। অন্যদিকে আফিফ তার ক্লান্ত গা এলিয়ে দেয় শেফায়। চোখ বন্ধ করতে কয়েক ঘন্টার আগেই দৃশ্য একের পর এক ভেসে ওঠে চোখের ক্যানভাসে। কয়েক ঘন্টা আগে রাহা এতদিন আফিফের সাথে থাকার সময় খুব কমই জাহানকে মনে পড়েছে তার। রাহা মনে প্রাণে আফিফ ও তার সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চায়। সে চায় তারও আর 5টা মেয়ের মতো ভালোবাসায় ঘেরা একটা সংসার হোক। আফিফ তাকে নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখুক। আর এসব ভেবেই সে সবসময় নিজেকে অনেকটা বেশি ব্যস্ত রাখত সংসারের কাজে, যাতে সব সময় সময়ে তার মাথায় জাহান রিলেটেড কোনো কথা না ঘুরে। সফলও হয়েছে এমন পরিকল্পনায়, কিন্তু আজ যেন তার এই 1 মাসের পরিশ্রম পণ্ড হয়ে গেল। আজকের পুরনো সময় সে জাহান মেহেরিমাকে সূক্ষ্ম দৃষ্টিতে খেয়াল করেছে। জাহানের চোখের মেহেরিমার প্রতি এক আকাশ সম ভালোবাসা তাকে বড্ড আহত করেছে। না চাইতেও তার মন বলে উঠেছে, এত ভালোবাসার মালিক আমি হলাম না কেন। দীর্ঘশ্বাস বের হয়ে এসেছে তার। সে মেহেরিমাকেও লক্ষ্য করেছে। সে নিজেও জানে মেহেরিমা মেয়েটা অনেক লক্ষ্মী আর শান্ত স্বভাবের, মন একদম স্বচ্ছ কাঁচের মতো। আর তার এ ভালো মানুষের সুযোগ নিয়েছিল সেও তার বাবা। জোর করে পেতে চেয়েছিল জাহানের পবিত্র ভালোবাসাকে, কিন্তু তারা ভুলে গিয়েছিল দুনিয়ার সব কিছু জোর করে পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। এসব ভেবে নিজের প্রতি দুঃখ ক্ষোভ দুটোই হয় রাহার। তখন একটা ওয়েটার হাতে একটা ট্রেতে করে কতগুলো ড্রিঙ্কসের গ্লাস নিয়ে যাচ্ছিল। রাহা ওয়েটারটিকে ডাক দিয়ে তার ট্রে থেকে একটা গ্লাস উঠিয়ে নেয়। ওয়েটারটিও রাহাকে গ্লাসটি দিয়ে চলে যায়। রাহা 2 চুমুকে গ্লাসটা শেষ করে ফেলে। খাওয়ার পর তার মাথা ধরে যায় ঝাঁঝে। আসলে এটা ওয়াইন ছিল। পার্টিতে অনেক বড় বড় বিজনেসম্যান এসেছে, আর তার ওয়াইন খাওয়ায় যাবেন স্বল্প পরিসরে তাদের জন্য ওয়াইনের ব্যবস্থা করেছে। আর রাহা সেই ওয়াইনকেই সফট ড্রিঙ্কস ভেবে খেয়ে নেয়। শুরুতে রাহার খেয়ে ভালো না লাগলেও একটু পর ভালো লাগতে শুরু করে। শরীরটা কেমন হালকা হালকা লাগতে শুরু করে। আশেপাশে সব কিছু ভালো লাগতে শুরু করে। দূরে কয়েকজন পুরুষের সাথে দাঁড়িয়ে হাসতে থাকা তার বরটাকে তো রাহার আরও ভালো লাগতে শুরু করে। রাহা নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সে তার গালে এক হাত রেখে মনে মনে বলে ওঠে, আল্লাহ, আমার বরটা এত কিউট কেন? আবার কি কিউট করে হাসছে, মনটা চাইছে একটা চুমু খেয়ে আসি। রাহা তার মনের ইচ্ছে দাবিয়ে রাখল না। টলমলে পায়ে হেঁটে আফিফের কাছে চলে আসে। তার পেছনে দাঁড়িয়ে ডান হাতের তর্জনী আঙুল দিয়ে আফিফের বাহুতে খোঁচাতে থাকে। আফিফ তার খোঁচা খেয়ে পেছনে ফিরে তাকালে রাহাকে ঠোঁট উল্টে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে। চোখগুলো কেমন ঘুমো ঘুমো হয়ে আছে। আফিফ রাহাকে জিজ্ঞেস করে, কি হয়েছে রাহা, কিছু বলবে? রাহা বাচ্চাটার মতো করে মাথাটা উপর নিচ করে বলে। রাহার ভাবভঙ্গি দেখে রাহাতের কপালে ভাঁজ পড়ে কয়েকটা। সে রাহাকে জিজ্ঞেস করে, কি বলবে? কিছু চাই তোমার? কি চাই? আপনাকে। আমাকে? কিন্তু কেন? খানিকটা অবাক হয়ে বলে আফিফ। চুমু খাবো তাই। সরল গলায় কথাটা বলে রাহা, অথচ তার এই কথা শুনে আফিফের চোখগুলো বের হয়ে যাওয়ার জোগাড় হয়। পেছন থাকা তার কলিগগুলো রাহার কথা শুনতে পেরে ঠোঁট চেপে হাসতে থাকে। জাহানা সে একই পেশায় থাকা। জাহান তার কিছু কলিগদের ইনভাইট করেছে পার্টিতে, যারা একসময় আফিফেরও কলিগ ছিল। আফিফ পেছনে ঘুরে হাস্যরস কলিগদের একবার দেখে নেয়, তারপর বলে রাহাত হাত ধরে তাকে একটি খালি জায়গায় নিয়ে আসে। তারপর তার হাত ছেড়ে দিয়ে বলে, এক্সকিউজ মি রাহা, কি হয়েছে তোমার? এমন উদ্ভট কথা বলছো কেন? কিসের এত উদ্ভট কথা বলছি জামাই?
হুম হুম। কথাটা বলে সে ঠাস করে আফিফকে জড়িয়ে ধরে। তার এমন কাজে আফিফ আরও একবার চমকে যায়। আফিফ তড়িঘড়ি করে রাহাকে নিজের থেকে সরিয়ে আশেপাশে একবার নজর বুলিয়ে নেয় কেউ দেখেছে কিনা। তারপর কিছুটা শক্ত গলায় রাহাকে বলে, রাহা, এমন করছো কেন তুমি? কি হয়েছে তোমার? আর তুমি এমন টলছো কেন? সোজা হয়ে দাঁড়াও দেখি। রাহা হি হি করে হেসে বলে, টলছি কই জামাই, আমি তো আকাশে উড়ছি, দেখেন কি সুন্দর করে উড়ছি আমি। আপনি উড়েন, আসুন আসুন না। কথাটা বলে রাহা আফিফের 2 হাত মেলে দেওয়ার জন্য আবারও তার অনেকটা কাছে চলে আসলে আফিফ কড়া একটা স্মেল পায়। সে রাহাকে দূরে না সরিয়ে তার মুখের কাছে মুখ নিয়ে শুকে দেখে রাহাকে দিয়ে ড্রিঙ্কসের স্মেল আসছে। আফিফ অবাক হয়ে রাহাকে জিজ্ঞেস করে, তুমি ড্রিঙ্কস করেছো রাহা? না তো। সরল গলায় উত্তর দেয় রাহা। আফিফ তার জবাব শুনে বলে, তাহলে এমন কড়া স্মেল আসছে কেন তোমার থেকে? কি খেয়েছো তুমি? আমি তো তেমন কিছুই খাইনি, শুধু জাহান আর মেহরিমাকে দেখে বুক ভারী হয়ে এসেছিল কষ্টে। তখন একটা ওয়েটার সামনে দিয়ে যাচ্ছিল, আমি তার থেকে একটা আপেল জুসের গ্লাস নিয়ে খেয়েছি। নেশাক্ত গলায় একের পর এক কথা বলে যাচ্ছে রাহা। আফিফ বুঝে যায় রাহা ভুলবশত হয়তো ওয়াইন খেয়ে ফেলেছে। তাকে এখান থেকে এখন না নিয়ে গেলে তারও রাহার আরও ফেলস হতে পারে। আফিফ রাহাকে এবার শান্ত ও কোমল গলায় বলে, তুমি এখনো লক্ষ্মী মেয়ের মতো দাঁড়াও। হ্যাঁ, আমি আম্মু আর বাবাকে বলে আসছি আমরা চলে যাব এই কথা। কথাটা বলে আফিফ রাহাকে ছেড়ে তার বাবা মায়ের কাছে চলে যেতে নিলে রাহা হুট করে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, না না, যেতে দিব না। আরে বাবা, 1 মিনিটের ব্যাপার, আমি যাব আর আসবো। দেখো তোমার শরীর খারাপ করবে পরে আরো। ছাড়ো আমায় রাহা। না, আগে চুমু খাও, তারপর ছাড়বো। আফিফ এবার বিপাকে পড়ে যায়। রাহা জেদ ধরে আছে চুমু না খাওয়া পর্যন্ত ছাড়বে না। অগত্যা আফিফ রাহাকে আরেকটা আধারে নিয়ে গিয়ে তার কপালে চুমু দেয়। রাহা সেটায় সন্তুষ্ট হয় না। সে আফিফকে তার গাল দেখিয়ে দেয়। আফিফ দীর্ঘশ্বাস ফেলে রাহার ডান গাল ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর রাহা বাম গালে ইঙ্গিত করে। আফিফ সেটাতেও দেয়। সবশেষে রাহা তার ঠোঁট দুটো পাউট করে দেখালে এবার আফিফ দেয় একরাম ধমক। এমন না সে বিরক্ত রাহার কাজে, কিন্তু তার অস্বস্তি হচ্ছে পাবলিক প্লেসে বউর এমন আবদারে। যদি কেউ দেখে ফেলে তাহলে বৃষ্টি কি এক অবস্থা হবে। আফিফ রাহাকে কড়া গলায় বলে, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে। আমি এসে যদি না পাই তাহলে বাসায় গিয়ে পায়ের গোড়া ভাঙবো তোমার। রাহা ভয় পেয়ে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। আফিফ তার বাবা মাকে বলে বোনের থেকে বিদায় নিয়ে তখনই বেরিয়ে যায়। সারাটা রাস্তা দুজনের একজনও কথা বলে না। বাসে এসে রাহা তার চেপে রাখা রাগ বের হয়ে আসে। সে এতক্ষণ আফিফের চুল টানছিল তাকে তখন ধমক দেওয়ার জন্য। বর্তমান হুট করে নিজের কোলের উপর কারো অস্বস্তি টের পেয়ে আফিফ চোখ মেলে যায়। রাহাকে দেখতে পেয়েও সে কিছু না বলে পুনরায় চোখ বন্ধ করে বসে থাকে। মিনিট খানিক পর নিজের অ্যাডামস অ্যাপেলে রাহার কোমল ওষ্ঠের ছোঁয়ায় আফিফ কেঁপে ওঠে। সেই সাথে ভীষণ চমকে গিয়ে সরিয়ে ওঠাতে গেলে রাহা আফিফের উপর নিজের সব ভর ছেড়ে দিয়ে আয়েশ করে বরকে আদর করতে থাকে। জাহান পুষ্পে সজ্জিত পুরো কক্ষটায় কয়েকবার চোখ পলিয়ে নেয়, কিন্তু না, তার বউ কোথাও নেই। ওয়াশরুমে চেক করে সেখানেও নেই। সেইবার রিসর্টে গিয়ে মেহরিমাকে না পেয়ে যেমন বিচলিত হয়ে পড়েছিল তেমনই বিচলিত হয়ে পড়ছে, কিন্তু সেইবার মতো ভালোভাবে সব জায়গায় চেক না করে হুলস্থুল করে না। সেসব শেষে ব্যালকনির দিকে হাঁটা লাগায় দুরু দুরু বুকে। মনে মনে প্রার্থনা করছে সেখানে যেন মেহরিমা থাকে। তার প্রার্থনা কবুলও হয়। মেহরিমাকে জাহান বেলকনিতে খুঁজে পায়। মেহরিমাকে দেখে জাহানের হৃদস্পন্দন কয়েক সেকেন্ডের জন্য থেমে যায়। সে বেশ কয়েকবার মেহরিমাকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে। মেহরিমাকে যতই দেখছে ততই তার গলা থেকে বুক পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মেহরিমা একটা সি গ্রিন কালারের জর্জেটের শাড়ি পরেছে, তার ব্লাউজও স্লিভলেস। চাঁদের রূপালি আলো মেহরিমার বাহু ধরে পড়ে চকচক করছে। মেহরিমা আকাশে জলজল করতে থাকা চাঁদ দেখছিল বলে সে তখনও জাহানের উপস্থিতি টের পায়নি। মিনিট খানেক পর জাহান নিজের অনুভূতিগুলোকে কোনো মতে সামলে নিয়ে হালকা করে গলা খাকারি দেয় মেহরিমার অ্যাটেনশন পাওয়ার জন্য। মেহরিমা তার গলা খাকারি শুনে কিছুটা চমকে গিয়ে পেছনে ফিরে তাকায়। জাহানকে দেখে মেহরিমা প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। সে এমন ড্রেস আপ করতে চায়নি, কিন্তু তার বান্ধবীরূপী বোনগুলো ধমকে ধামকে তাকে এই শাড়ি পরিয়ে দিয়ে গিয়েছে। সেই সাথে বলে গিয়েছে কিভাবে কিভাবে বরকে হাতের মুঠায় আনতে হয়। মেহরিমা চোখ জোড়া বন্ধ করে লম্বা করে একটা শ্বাস নিজের মধ্যে টেনে নিয়ে সাথে সাথে ওটা আবার বাইরে ছেড়ে দেয়।
তারপর চোখ খুলে মোহনীয় একটা হাসি ফুটে তোলে নিজের ওষ্ঠে। সেই হাসি দেখে জাহানের আশেপাশের সব কিছু চমকে যায়। মেহরিমা তার ডান হাতে উঠিয়ে এক আঙুল দিয়ে ইশারা করে জাহানকে নিজের কাছে ডাকে। জাহান সম্মোহিনীর মতো হয়ে মেহরিমার আঙুলের ইশারায় তার দিকে যেতে থাকে। মেহরিমা থেকে আধা হাত দূরে এসে জাহান থেমে যায়। পরবর্তী কাজগুলো মেহরিমা নিজেই করে। ব্যালকনিতে থাকা ছোট টি টেবিলের উপর থেকে সাদা গোলাপের বুকেটা উঠিয়ে জাহানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর মনোহরণ করা গলায় বলে, আমি জানি না মনের অনুভূতিগুলো কিভাবে গুছিয়ে উপস্থাপন করতে হয়। ছোট থেকে তো কাউকে অভিভাবক হিসেবে পাশেই পাইনি যে কিনা শেখাবে। আমি আমার মতো করে আমার অনুভূতিগুলোকে আপনার সামনে পেশ করছি। আপনি একটু কষ্ট করে হলেও বুঝে নিয়ে জাহান। জাহান হা করে মেহরিমার কথাগুলো শুনছে। প্রত্যুত্তর করার মতো কোনো ভাষা পাচ্ছে না সে। মেহরিমা আবার বলতে শুরু করে, আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো হায়াকে বন্ধু হিসেবে পাওয়া। কারণ সে যদি আমার মতো এতিমকে নিজের বন্ধু না বানাতো, আমার হয়তো আপনাকে পাওয়া হতো না। এর জন্য হয়তো আমি চিরকাল ওর কাছে ঋণী থাকবো। প্রথম আপনাকে যেদিন ভার্সিটিতে দেখেছিলাম, সত্যি বলতে আমিও কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম। একজন ছেলে একজন মেয়ে অন্য পুরুষের দৃষ্টি পড়ে ফেলতে পারে, আমিও পেরেছিলাম, কিন্তু তা নিছকই সহানুভূতি ভেবে ইগনোর করেছিলাম। দিনকে দিন আমার প্রতি করা আপনার পাগলামিগুলোকে আমি না চাইতেও মন দিয়ে ফেলেছিলাম। মন চাইতো আপনার সাথে আমিও ভালোবাসার পাগলামিতে মেতে উঠি, কিন্তু দিন শেষে একটা কথা ভেবে নিজেকে সামলে রাখতাম যে আমি এতিম। কথাগুলো বলতে বলতে মেহরিমার গলা ধরে আসছে। সে একটা ঢোক গিলে বলে, আমার সাথে আপনার বৈসাদৃশ্য আকাশচুম্বী, যার কারণে বারংবার আপনাকে ফিরিয়ে দিতাম। আপনাকে ফিরিয়ে দিয়ে যে আমি ভালো থাকতাম তা না, কিন্তু আমার নীরব আর্তনাদগুলোর সাক্ষী আমার বালিশ ও সেজদার জায়গাটা। একসময় সব কিছু ভুলে আপনার ভালোবাসার এতটাই আসক্ত হয়ে পড়েছিলাম যে ঠিক করেছিলাম আর অপেক্ষা করাবো না আপনাকে। আপনারও অধিকার আছে ভালোবাসা পাওয়ার। কিন্তু তখনই রাহাত আঙ্কেলের কথাগুলো আমার আবারও মনে করিয়ে দিল আমি কে, কি আমার পরিচয় এই সমাজে। তাই তো বোকার মতো আপনার পবিত্র ভালোবাসাকে পায়ে ঠেলে হারিয়ে গিয়েছিলাম। জানেন জাহান, চট্টগ্রামে যাওয়ার পর আমি প্রতিটা সেজদায় দোয়া করতাম। প্রথমটা হলো আপনি যেন পৃথিবীর সবচাইতে বেশি সুখী মানুষটি হন। দ্বিতীয়টি হলো আমার মৃত্যু। হ্যাঁ, নিজের মৃত্যু চাইতাম আমি, কারণ আমি তখন হাঁপিয়ে উঠেছিলাম ভালোবাসা না পেতে পেতে। তারপর যখন আমি আবারও আমায় খুঁজে বের করলেন আর নিজের অর্ধাঙ্গিনীর স্বীকৃতি দিলেন, বিশ্বাস করবেন না, সেদিনের মতো খুশি আমি আমার 22 বছরের জীবনে কখনো হইনি। এত কথা শেষ কথা একটাই বলতে চাই, আমিও আপনাকে অনেক ভালোবাসি জাহান। হয়তো আপনার মতো অতটা প্রখর না, কিন্তু কাউকে যতটা ভালোবাসা যায় তার সবটা দিয়ে আপনাকে ভালোবাসি। প্লিজ আর আমার থেকে মুখ ফিরিয়ে রাখবেন না। আমায় আবার আপনার ভালোবাসার চাদরে মুড়িয়ে নিন। আপনার ভালোবাসা ছাড়া নিজেকে প্রাণহীন দেহ বলে মনে হয়েছে। এই জন্মদুঃখী অভাগীর একটা ব্যক্তিগত মানুষের বড্ড অভাব, আর আপনি ছাড়া এই অভাব আর কেউ পূরণ করতে পারবে না। কথাগুলো বলতে বলতে মেহরিমা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। জাহানের চোখে অশ্রুতে আনাগোনা দেখা যায়, কিন্তু ঠোঁটের কোণে বন মাতানো হাসি ফুটে ওঠে। মেহরিমা অধীর আগ্রহে অপেক্ষা করছে জাহানের উত্তর শোনার জন্য, কিন্তু হঠাৎই জাহান মেহরিমার মনটাকে ভেঙে দিয়ে কোনো উত্তর না দিয়ে রুমে চলে যায়। জায়ান রুমে ঢুকে একটু থতমত খেয়ে যায়, কারণ রুমটা আধারে ঢেকে রয়েছে। জানালার থাই গ্লাসগুলো লাগিয়ে তাতে পর্দা মেলে দেওয়ার বাহির থেকে কোনো আলো রুমে প্রবেশ করছে না, যার কারণে রুমটা খুটখুটে অন্ধকার হয়ে আছে। সে একটা হতাশা মিশ্রিত শ্বাস ফেলে পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রুমের লাইটের সুইচের কাছে যায়। সেকেন্ডের ব্যবধানে রুমটা আলোয় পরিপূর্ণ করে তোলে সে। লাইট জ্বালিয়ে পেছনে ফিরে জায়ান বড়সড় একটা ঝটকা খায়। সে দেখতে পায় তার আদর যত্নে বড় করে তোলা বউ তারই বাসর পণ্ড করে দিয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। পার্টিতে পরা শাড়িখানা খুলে হ্যালো কিটির লেডিস টি শার্ট ও ট্রাউজার পরেছে। বেচারা জাইন বড্ড আহত হয়। কোথায় সে ভেবেছিল তার বউটা ফুলে সজ্জিত বিছানা এক হাত লম্বা ঘুমটা টেনে বসে বসে তার অপেক্ষা করবে। জাইন রুমে এসে তার পাশে বসে আস্তে করে ঘুমটাটা তুলে তার চাঁদ মুখখানা দেখবে। কিছু প্রেমময় উক্তি দ্বারা প্রেয়সী কপলে লজ্জার লালিমা রাঙিয়ে দিবে।
বয়সে মোহনীয় রূপ দেখে জাহিন আবারও পাগল হয়ে পুনরায় তাকে নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে নেবে। কিন্তু কোথায় কি, বউ তো তার মাথায় বাড়ি মারার নামান্তর কাজ করে বসে আছে। এমন না তার আজই প্রথম কাছে আসবে, কিন্তু ভাই বাসরটা তো তারও আজ প্রথম হবে। তাদের বিয়ের দিন বড় ভাই সেই করুণ অবস্থা থেকে জাহিন বা আদিবা কারোর মনের অবস্থা ভালো ছিল না, যার কারণ বাসর রাতে কিছুই হয়নি। ফ্রেশ হয়ে দুজনে ঘুমিয়ে পড়ছিল, কিন্তু তাই বলে আজও এমনটা হবে? হঠাৎই জাহিনের মাথায় ক্রোধ চেপে বসে। না, সে কিছুতেই এটা সহ্য করবে না। সে পুরো বেশি পাওয়ারের লাইট নিভিয়ে দিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বেড়ে উঠে পড়ে। আদিবার পাশে আদর্শ হয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আদিবা, এই বউ ওঠো, ওঠো বলছি। এমনিতে তো কত রাত হয়ে যায়, ঘুমাস না, কিন্তু আজ 12টা বাজতে না বাজতেই ঘুমিয়ে পড়লি যে। ওঠ না রে বাবা, আজ না আমাদের বাসর, আমরা বাসর করব না? কানের পাশে জাইনের অনবরত বকবকানিতে আদিবা একটু নড়ে চড়ে ওঠে। তারপর পিটপিট করে চোখ মেলে জাইনকে দেখতে পায়। তাকে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে আবারও ঘুমিয়ে পড়ে। তাকে চাইতে দেখে জাহিন খুশি হয়ে গিয়েছিল, কিন্তু তার খুশি নিমিষে করবুরোর ন্যায় উড়ে যায়। আদিবা জাইনের বুকে মুখ ডুবিয়ে ঘুমো ঘুমো গলায় বলে, আজ সকাল থেকে দৌড়ের ওপর আছি। সন্ধ্যার পর থেকে রাত 10:30 পর্যন্ত ওই ভারী শাড়ি আর 4 ইঞ্চি মোটা মেকআপের আড়ালে নিজেকে মুড়িয়ে পুতুলের মতো বসেছিলাম। তারপরও জিজ্ঞেস করছো কেন ঘুমিয়ে গেলাম এত তাড়াতাড়ি? কি নিষ্ঠুর তুমি জাইন। আদিবার কথাগুলো শুনে জাইনের মায়া হয়। সে শুধু নিজের কথাই ভাবছিল, অথচ তার ভালোবাসার মানুষটির কথা একটু ভাবল না। এই পর্যায়ে এসে জাইনের নিজের প্রতি রাগ হয়। সে আর আদিবাকে বিরক্ত করে না, বরং সে নিজেও গায়ের ব্লেজারটা খুলে বউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। জাইনের ঘুম ভেঙে হালকা কাঁপুনি মেশানো এক ডাকের শব্দে। গভীর রাত, ঘড়ির কাঁটা তখন ঠিক 3টা। চোখ মেলতে তার নিঃশ্বাস আটকে আসে মুহূর্তে। আলো আধারিতে দাঁড়িয়ে আছে আদিবা, যেন রূপকথার কোনো পরী বাস্তবে তার ঘরে এসে হাজির হয়েছে। মাথা ভর্তি খোপা করা চুলে গুজে রাখা এক টুকরো জুঁই ফুল, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি ছায়া, আর গায়ে হালকা রঙের শাড়ি, যা তার কোমল গড়নটাকে আরো নরম আরো আকর্ষণীয় করে তুলেছে। জাইন ধপ করে উঠে বসে চোখ কচলে নিশ্চিত হয় সে জেগে আছে। কিরে, মাঝরাতে এমন সাজগোজ, মাথায় আবার কোন পেতনি চাপলো নাকি? আদিবা হেসে ওঠে, এক হাত কোমরে রেখে ভ্রু নাচিয়ে বলে, পেতনি কেন? আজ তো আমাদের বাসর রাত না, তাই ভাবলাম আমার স্বামীর পছন্দের মতো হয়ে উঠি। বলো তো কেমন লাগছে আমাকে? জাইন তার উত্তর দিতে পারে না, শুধু অপলক তাকিয়ে থাকে তার দিকে। আদিবা এবার ধীরে ধীরে তার হাত দুটো দুই পাশে ছড়িয়ে দেয়, যেন নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছে তার কাছে। তার মেদহীন কোমর পেটের বাঁক চোখে পড়ে জাইনের। গলার স্বর শুকিয়ে আসে তার, ঠোঁটের কোণে খেলতে থাকে নিঃশব্দে হেসে যাওয়া। আদিবা এবার ধীরে ধীরে কাছে এগিয়ে এসে জাইনের বুকে আঙুল বুলিয়ে দিলে। আজ আমি শুধু তোমার জাইন, তোমার ভালোবাসা আমাকে ছুঁয়ে যাক এমনভাবে যেন স্নিগ্ধময় ভরু হিংসে করে তোমার আমার ভালোবাসা দেখে। জাইন এবার আদিবাকে নিজের কোলে টেনে নেয়, আদিবাকে বুকের ভেতর জড়িয়ে নিয়ে মৃদু গলায় বলে, আমি শুধু আজকের জন্য তোর না, তোর আগামী সব দিনের জন্য আমি তোর। তালুকদাররা ভালোবেসে হাত ধরলে তার হাত মরার আগ পর্যন্ত ছায় না, বুঝতে পারলি? উনা মিনা টিনার আম্মু। আদিবা জাইনের সম্বোধন শুনে একটু হেসে ওঠে, তারপর লজ্জার ভালোবাসার মুখ গুজে দেয় জাইনের বুকে। কিন্তু জাইন বাঁকা এক চাহনি দিয়ে তাকে বিছানায় শুয়ে দিয়ে মৃদু হেসে বলে, তবে শোনো, আজ সারা রাত আমি তোমার ভালোবাসার সেই শাসনে বেঁধে রাখবো, যেটা থেকে পালানোর তো দূরের কথা, ভুলে যাওয়ার কথা অসম্ভব। প্রস্তুত তো আমার মহারানী? আদিবা ঠোঁটে কাঁপতে থাকা এক টুকরো হাসি আর চোখ জমে ওঠা আলো এই শুধু ভালোবাসারই প্রতিচ্ছবি ছিল, আর বাকিটা রাত ছিল ভালোবাসার অমলিন কবিতা। রাত দুটো রাহাতের পানি তৃষ্ণায় ঘুম ভেঙে যায়। শোয়া থেকে উঠে বসে বেডসাইড টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস পানি খেয়ে নেয়, তারপর আবারও শুয়ে পড়ে। বাম কাত হয়ে শুতেই তার নজর পড়ে মন্তাহার ফাঁকা জায়গাটা। দীর্ঘ 25টা বছর একই বিছানায় শুয়ে এসে এখন একা একা শুতে ভালো লাগে না তার আর। মাঝরাতে যখনই তার ঘুম ভাঙে, তখনই এই জায়গাটা তাকিয়ে তার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। হঠাৎই তার মনে ইচ্ছা পোষণ করে স্ত্রীকে এক পলক দেখার। তীব্রভাবে ইচ্ছাটা বুকেই ধামাচাপা দিতে চায়, কিন্তু অবাধ্য মন তা মানে না। অবাধ্য মনের প্রবঞ্চনায় রাহাত হাঁটা দেয় গেস্ট রুমের উদ্দেশ্যে, যেখানে বর্তমানে তার অর্ধাঙ্গিনী বসা। রাহাত গেস্ট রুমের কাছে গিয়ে দেখে রুমটা দরজা হালকা করে ভিড়ানো,
রাহাত রুমে উকিতে ড্রিম লাইটের আবছা আলোতে দেখতে পায় মুনতাহা গুটিসুটি হয়ে বিছানার শুয়ে শুধু ছটফট করছে আর গোঙাচ্ছে। রাহাত তাকে এমন ছটফট করতে দেখে দ্রুত পায়ে রুমের ভেতর প্রবেশ করে তার পাশে গিয়ে বসে পড়ে। মুনতাহার এক গালে হাত রেখে ক্ষীণ গলায় তাকে আটকে থাকে। রাহাত তার গালে হাত রেখে চমকে যায়। প্রচণ্ড গরম হয়ে রয়েছে তার গাল। সে একে একে মুনতাহার গাল, কপাল, গলা চেক করে বুঝতে পারে মুনতাহার জ্বর এসেছে। আর এই সেই জ্বর না, গা কাঁপানো সেই জ্বর। রাহাত মুনতাহাকে আরও কয়েকবার ডাকে, কিন্তু মুনতাহা বেগম কোনো সাড়া শব্দ করে না। অতিরিক্ত জ্বরের প্রকোপে মুনতাহা জ্ঞান হারিয়ে ফেলেছে। রাহাত মুনতাহার থেকে সরে এসে দ্রুত ওয়াশরুমে গিয়ে একটা বালতিতে করে পানি নিয়ে এসে মুনতাহাকে বেডের কিনারায় শুয়ে দিয়ে মাথায় পানি ঢালতে থাকে। মুনতাহার হুঁশ না থাকার কারণে তাকে কিছু খাওয়াতেও পারছে না। আধা ঘন্টার মতো মাথায় পানি ঢালার পর মুনতাহার গায়ের তাপমাত্রা একটু কমে, তার ছটফটানি বন্ধ হয়। রাহাত বালতিটা ওয়াশরুমে রেখে এসে একটা টাওয়াল ভিজিয়ে এনে তার হাত মুখ ভালো করে মুছে দেয়। রাহাত কাজটা শেষ করে ভাবে এবার মুনতাহাকে কিছু খাওয়ানো উচিত, কিন্তু মুনতাহাকে একা রেখে যেতে তার মনটাও সায় দিচ্ছে না। আকস্মিকভাবে সেখানে এসে উপস্থিত হয় তাদের ছেলে রায়ান। কাল তার এক্সাম থাকার কারণে আজ রাত জেগে পড়েছিল। প্রতি রাতে সে মায়ের কাছে এসে কিছুক্ষণ বসে থাকে নিঃশব্দে। মায়ের মাথায় হাত বুলি দিয়ে মনটাকে শান্ত করে তারপর ঘুমাতে যায়। রাহা আর রায়হান দুই ভাই বোন, দুই মেরুর মানুষ। রাহা যেমন বাবা পাগলি, রায়হান তেমন মা পাগল ছেলে। অন্যান্য দিনের মতো আজও মাকে দেখতে এসেছিল রায়হান, কিন্তু রুমের কাছে এসে মুনতাহার রুমের লাইট জ্বালানো দেখে সে একটু অবাকই হয়। তারপর দরজার কাছে নিঃশব্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাবার কাজগুলো দেখে। রায়হান খেয়াল করে পুরোটা সময় রাহাতের চোখে মুখে দুশ্চিন্তায় ছেয়েছিল। তার মনটা হঠাৎই ভালো হয়ে যায়। বাবার জন্য তার মনে জমে থাকা ক্ষোভগুলো কিছুটা কমে যায়। হুট করে রাহাতের নজর যায় দরজার দিকে। এত রাতে ছেলেকে জেগে থাকতে দেখে রাহাত কিছুটা অবাক হয়। রাহাত তাকে বলে, রায়হান, এত রাতে নাক ঘুমিয়ে এখানে কি করছো আব্বু? রায়হান তার ডাক শুনে ভেতরে প্রবেশ করে, শান্ত গলায় বলে, কাল পরীক্ষা, তাই পড়ছিলাম পাপা। আম্মুকে দেখতে এসেছিলাম, এসে দেখি তুমিও এখানে আসো। আম্মুর কি হয়েছে পাপা? আর বলো না বাবা, তোমার আম্মুর সেই কি জ্বর। আমি না আসলে সারাত বোধহয় জ্বরে এভাবেই পড়ে থাকতো। ওহো। মায়ের দিকে তাকে মলিন গলায় বলে রায়হান। রাহাত তাকে বলে, তুমি এখানে 10 মিনিটের জন্য বসতে পারবে? আমি তোমার মায়ের জন্য কিছু বানিয়ে নিয়ে আসতাম ততক্ষণে। আসলে তাকে একা ছেড়ে যেতে সিকিউর ফিল করছিলাম না। সেটা আবার বলতে হয়? আমি এমনিতেও থাকতাম। আম্মুর অসুস্থতা দেখে আমার আর ঘুমেই আসবে না। তুমি দাও পাপ্পা, আমি আম্মুর কাছে আছি। রাত নিশ্চিত মনে চলে যায় মুনতাহার জন্য স্যুপ বানাতে। 15 মিনিটের মাথায় এক বাটি গরম গরম স্যুপ নিয়ে হাজির হয় রাহাত। রাহাত বাড়িতে টেবিলে রেখে ছেলেকে বলে, তুমি কি ঘুমিয়ে পড়ো আব্বু, আমি তোমার আম্মুর কাছে আছি না। চিন্তা করো না, রাতে ঘুম না হলে কাল এক্সামও ভালো হবে না। কিন্তু পাপ্পা। তুমি চিন্তা করো না, এই স্যুপটা খাইয়ে ওষুধ খাওয়ালেই তোমার আম্মু জ্বর ছেড়ে যাবে ইনশাল্লাহ। আর তাছাড়া আমি আছি তো তার পাশে। আমি আছি শব্দটা ছোট হলেও এটা তাৎপর্য অনেক। রায়হান চলে যায় নিজের রুমে। মুনতাহার জ্বর না আসা অবধি রাহাত তার সেবা করতে থাকে। এদিকে জাহান চলে যাওয়া মেহরিমা ভাবে জাহান হয়তো তাকে ক্ষমা করতে পারছে না। নিজের করা নির্বোধ কর্মের জন্য মেহরিমা নিজের উপরই প্রচণ্ড রাগ হয়। ফুলের বুকেটা বেলকনিতে দিয়ে নিচে ফেলে দেয়। তারপর নিজেকে নিজেই আঘাত করতে থাকে আর কাঁদতে থাকে। এর মাঝে জাহান ফিরে এসে তাকে এমন পাগলামি করতে দেখে হকচকিয়ে যায়। সে দ্রুত পায়ে হেঁটে মেহরিমার কাছে এসে তার হাত দুটো ধরে বলে, কি হয়েছে মেহু, এমন করছো কেন? আর কাঁদছই বা কেন? মেহরিমার কান্না কয়েক সেকেন্ডের জন্য থেমে যায়। কতগুলো দিন পর জাহান তাকে মেহু ডাকলো। মেহরিমা জানে এই ছোট্ট ডাকটায় জাহানের কত ভালোবাসা, আদর, যত্ন, আহ্লাদ মিশে আছে। তারও যে এই ডাকটা ভীষণই প্রিয়। ভালোবাসা মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে কে না চায় না? মেহরিমা চায়। সে যে জন্ম দুঃখিনী, তার যে ভালোবাসার আকাঙ্ক্ষা সকলের চেয়ে একটু বেশি। হুট করে মেহরিমা নিচে বসে জাহানের পা আঁকড়ে ধরে। জাহান হকচকিয়ে গিয়ে পেছনে সরে যেতে নিলে মেহরিমা তার পা ছাড়ে না, বরং আগের থেকে আরও একটু বেশি শক্ত করে হাতের বাঁধন। মেহরিমা জাহানের পা ছড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, জাহান প্লিজ, শেষবারের মতো মাফ করে দিন। আমি আর কখনো আপনার অবাধ্যতা হব না। আপনি আমার থেকে আর মুখ ফিরিয়ে রাখবেন না জাহান। আপনি ছাড়া আমার আর কে আছে বলুন, যে কিনা আমায় ভালোবাসবে? আপনার ইগনোর আমার ভিতরে ভিতরে শেষ করে দিয়েছে।
আমার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি আপনার ভালোবাসার অভাবে। জাহান মেহরিমার কথা ও কাজ দুটোতেই হতভম্ব হয়ে যায়। সে তাড়াতাড়ি করে নিচে বসে মেহরিমাকে নিজের বাহুতে আগলে নেয়। মেহরিমা তার সব শক্তি দিয়ে জাহানকে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে কাঁদতে থাকে। জাহান তাকে এমনভাবে কাঁদতে দেখে বিচলিত হয়ে যায়। সে মেহরিমার মাথায় ও পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, হুস, আর কেঁদো না, শরীর খারাপ করবে তো এরপর। মাফ তো সেই কবেই করে দিয়েছি তোমায়, এতদিন শুধু দেখেছিলাম তুমি আমার রাগ ভাঙাতে কি কি করতে পারো। মেহরিমা জাহানের বুক থেকে মুখ তুলে তার দিকে তাকায়। মেহরিমার এমন বিধ্বস্ত মুখায়ব দেখে জাহানের বুকটা ধক করে ওঠে। ইস রে, মেয়েটার একটু পরীক্ষা নিতে গিয়ে বড্ড বেশি কষ্ট নিয়ে ফেলেছে জাহান। জাহান নিজের কাছে নিজে পুনরায় ওয়াদাবদ্ধ হয়ে মেহরিমাকে ভালো রাখার, তার অপ্রাপ্তিগুলো জাহানের মাধ্যমে পূর্ণ করার। মেহরিমা হিচকি তুলতে তুলতে বলে, তাহলে তখন ওভাবে চলে গেলেন কেন, কিছু না বলে? জাহান তার হাত দিয়ে মেহরিমার চোখের পানিগুলো মুছে দেয়, কিন্তু সাথে সাথে আবার মেহরিমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। জাহান মেহরিমার কান্না থামানোর জন্য হুট করে তার চোখ জোড়ায় নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ দিতে থাকে, একবার দুইবার, পরপর অনেকবার। একটা সময় পর মেহরিমা কান্না থামিয়ে লজ্জা পেয়ে জাহানের বুকে পুনরায় মুখ গুজে দেয়। জাহান ব্যালকনির ফ্লোরে বাবু হয়ে বসে পড়ে, মেহরিমাকে টেনে তার কোলের ওপর বসায়। তারপর একটা মাঝারি সাইজের বক্স আর ছোট একটা বক্স মেহরিমাকে দেখিয়ে বলে, এটা আনার জন্য গিয়েছিলাম রে পাগলি। মেহরিমা বক্সগুলো দেখে বলে, কি আছে বক্সগুলোতে? আপনার ভালোবাসা, কনফেশন ও আমাদের ফার্স্ট নাইট উপলক্ষে কিছু গিফট। মানে? মানে হলো আমার কিছু দুষ্টু কলিগল আছে, তারা বলেছিল বিয়ের পর ফার্স্ট নাইটে নাকি বউকে কিছু না দিলে তারা বিড়াল মারতে দেয় না। মানুষ বিড়াল মারে বিয়ের দিন, আর আমি মারি। আজ আমাদের বিয়ের 16তম রাত চলছে। যদি আজও বিড়াল মারতে না পারি তাহলে আমার পার্সোনাল ফুটবল টিম বানানোর স্বপ্নই স্বপ্ন থেকে যাবে। লাস্টের কথাটা জাহান আফসোস করে বলে, কিন্তু তার চোখে মুখে খেলা করছে দুষ্টুমি পড়া। মেহরিমা জাহানের এমন ঠোঁট কাটা কথা শুনে লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। জাহান বড় বক্সটা খুলে সেখান থেকে একটা লাভ শেপের পেন্ডেন্টওয়ালা চেন বের করে মেহরিমার কাঁধের থেকে চুল সরিয়ে সেটা পরিয়ে দেয়। চেন পরানোর পর টুকুস করে একটা চুমু দিতে ভুলে না। মেহরিমা কেঁপে জাহানের শার্ট খামচে ধরে। জাহান পরপর একজোড়া কানের দুল আর একজোড়া চুড়ি পরিয়ে দেয় মেহরিমাকে। সবগুলোই ডায়মন্ডের তৈরি আর একদম সিম্পল করে বানানো, যাতে সবসময় পরে থাকতে পারে। জাহান অর্নামেন্টসগুলো পরিয়ে নিজের দিকে ফেরায়, তারপর তার এক গালে হাত রেখে বলে, এগুলো সবসময় পরবে বলে একদম স্পেশাল করে বানিয়েছি, কখনো খুলবে না এগুলো, ঠিক আছে? মেহরিমা বাধ্যগত মেয়ের মতো মাথা নাড়িয়ে জাহানের কথায় সম্মতি দেয়। সবশেষে জাহান ছোট বক্সটা থেকে একটা ডায়মন্ডের রিং বের করে মেহরিমার বাম হাতের অনামিকা আঙুল পরিয়ে দিয়ে সেখানে ছোট্ট একটা চুমু দেয়। মেহরিমা সেই হাতটা নিজের গালে রেখে মোহনীয় গলায় বলে, আই লাভ ইউ বউ, লাভ ইউ সো মাচ। তোমার প্রতি আমার ভালোবাসা এতটাই গভীর যে তা এই 3টি শব্দে আটকে রাখা যায় না। যদি ভালোবাসা দেখানো যেত আমি বুকটা চিরে দেখিয়ে দিতাম তোমার জন্য কি পরিমাণ অনুভব জমে আছে সেখানে। আমার কথাগুলো শুনে তোমার গল্পের উপন্যাস থেকে টুকলি করা ডায়লগ মনে হতে পারে, কিন্তু জানো মেহরিমা, আমি বাস্তবেই এমন ভাবে তোমায় ভালোবাসি যে নিজেকে তোমার বাইরে চিন্তাই করতে পারি না। বিয়ের আগে আমি প্রায় প্রতিটি রাত এই বেলকনিতে বসে কাটিয়েছি তোমার কথা ভাবতে ভাবতে। ভাবনাগুলো এক সময় অভ্যাসে হয়ে গিয়েছে, তোমাকে ভাবা, তোমাকে কল্পনা করা, তোমার মুখখানা মনে করে নিঃশ্বাস ফেলা, সবাই এই ধরনের প্রশান্তি দেয় আমায়। এই যে তুমি আজ আমার বাহুতে আবদ্ধ হয়ে আছো, এমন একটা দিনে আমার সারা জীবনে পাওয়ার জন্য আমি কত প্রার্থনা করেছি সেসব আর না বলি। আমি তোমার জীবনে সকলে সিগ্ধ রোদ্রেই হতে চাই, সে তোমার প্রতিটি দিনকে উজ্জ্বল করে তুলবে। তোমার মন খারাপের দিনে শ্রোতা হতে চাই, যাকে নির্ভয়ে বলতে পাবো আজ আমার মনটা ভালো না। আমি চাই তুমি যখন হাসো তখন সেই হাসির পেছনে আমি থাকি নীরব ছায়ার মতো, অথচ নির্ভরযোগ্য। জাহান হঠাৎ থেমে যায়। মেহরিমার চোখে জল দেখে সে অস্থির হয়ে পড়ে। সে কিছুক্ষণ আগের মতো করে মেহরিমার চোখের জল মুছে দেয়, তারপর কণ্ঠে আরো কোমলতা নিয়ে মৃদু স্বরে বলে, তুমি জানো আমার সবচেয়ে বড় ভয় কিসের? তোমার চোখের অশ্রু। মেহরিমা প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে জাহানের দিকে তাকিয়ে থাকে। জাহান নিজেই বলে, তোমার চোখ থেকে একটা অশ্রু যদি ঝরে আর তার কারণ যদি আমি হই,
তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না কখনো। মেহরিমার কপালে দীর্ঘ সময় নিয়ে একটা চুমু দেয় জাহান। তার কপালে নিজের ঠোঁট ঠেকিয়ে রেখেই বলে ওঠে, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার শান্তি। এই জীবনে আমি যতদিন বাঁচি প্রতিটি দিন শুধু তোমাকেই ভালোবেসে যেতে চাই। আর একদিন যদি তুমি আমার থেকে দূরে সরে যাও তবে আমার আর খুঁজেই পাবে না। শেষ কথাটা শুনে মেহরিমার বুক কেঁপে ওঠে। সে নিজের হাত দিয়ে জাহানের মুখ চেপে ধরে। সে ধীরে ধীরে জাহানের গাল ছুঁয়ে বলে,